প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল, আর সেটি হলো বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকায়। তো ইফতার মাহফিল নিয়ে বলবার বিশেষ কিছু নেই, বাট বিশেষ কারণে এই বিষয়ে কথা বলতে হচ্ছে। ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বর্তমান মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান এবং প্রতিনিধিরা এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। তো সেখানে সভাপতিত্ব করেন জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তো সেই অনুষ্ঠানে যেটি বলছিলাম, বিশেষ কারণে এই অনুষ্ঠান নিয়ে কথা বলতে হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে। তো তার কথায় আলোকপাত করা আমার উদ্দেশ্য, এই এপিসোড করা। জামায়াতের ইফতার মাহফিল আসলে না, যদিও সেটি উপলক্ষ। তো প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যবচ্ছেদ করব, আমি চেষ্টা করব সংক্ষেপে ব্যবচ্ছেদ করতে। তিনিও রেখেছিলেন সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত কিন্তু গোছানো এবং অল্প কথায় তার সেই বক্তব্য, কিন্তু ব্যাখ্যা করা যায় অনেক সময় নিয়ে, বাট আমি বেশি সময় নেব না। তো তিনি কি বলেছিলেন আমি একটু কোট করি তার কথাগুলো, প্রিয় দর্শক শ্রোতা। প্রধানমন্ত্রী বলেন, আজকে দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, তার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। তার মাধ্যমে এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ গত এক যুগের বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, অত্যাচার, নির্যাতন, গুম খুনের শিকার হয়েছে। তিনি বলেন, এত ত্যাগের বিনিময়ে আজকে গণতন্ত্রের যাত্রা নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছে। তার সুযোগ পেয়েছি। হাজারো আত্মত্যাগের মাধ্যমে আমরা বাক ও গণতান্ত্রিক স্বাধীনতা অধিকার চর্চার সুযোগ পেয়েছি। তার জন্য প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তারেক রহমান বলেন, দেশের মানুষ আজ অনেক প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আসুন আজকে ইফতার মাহফিলে আল্লাহর নামে শপথ গ্রহণ করি। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। আসুন আজকে ইফতার মাহফিলে আল্লাহর নামে শপথ গ্রহণ করি, যেন আগামী দিনে আমাদের কাজগুলো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়। সেই রহমত চাই, আল্লাহ যেন মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক দান করেন। খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রিয় দর্শক শ্রোতা। সংক্ষিপ্ত অথচ গোছানো বক্তব্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি উঠে আসলো সেটি হলো, আসুন আল্লাহর নামে শপথ গ্রহণ করি এবং আমাদের সব কাজ যেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে হয়। এই ছিল মূল কথা। তো এখন কথা হলো, ঠিক আছে, আল্লাহর নামে শপথ গ্রহণ যে কোনো ভালো কাজের জন্য আমরা করতেই পারি, আর সেটি খারাপ কিছু না। কিন্তু আমাদের তার আগে মনে রাখতে হবে, আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। আল্লাহ তাদেরকেই সাহায্য করেন যারা নিজেকে সাহায্য করার জন্য তৈরি থাকেন। তো প্রধানমন্ত্রীর এই শপথ গ্রহণ বা শপথ নেয়ার আহ্বান একদম ঠিক আছে, পারফেক্টলি অলরাইট। কিন্তু তার আগে যে পূর্ব শর্তটি আছে, প্রি রিকুইজিট বা প্রিকন্ডিশন, সেটি তো ফুলফিল করে নিতে হবে। প্রিয় প্রধানমন্ত্রী কি সেই বিষয়গুলো নিয়ে কিছু ভেবেছেন? শপথ গ্রহণ তো আমরা করে ফেললাম, কী জন্য, এবং আল্লাহর রহমতও কামনা করছি, কিন্তু সেইটি আমরা পাবো কিনা, পাবার যে পূর্ব শর্ত সেটি আমরা ফুলফিল করেছি কিনা, করবার কোনো উদ্দেশ্য বা চিন্তা আছে কিনা, সেই বিষয়টি নির্ধারণ করা কিন্তু শপথ গ্রহণের আগের কাজ, প্রি রিকুইজিট, পূর্ব শর্ত। তো এখন আমি দুঃখিত, আমাকে বলতে হচ্ছে, প্রিয় প্রধানমন্ত্রী, আপনার সাম্প্রতিক সময়ে গৃহীত সিদ্ধান্তগুলো, আজকে যেই উদ্দেশ্যে আপনি আল্লাহর কাছে শপথ গ্রহণ করতে চাইলেন উপস্থিত সবাইকে নিয়ে তথা দেশের মানুষকে নিয়ে, আমি বলবো, তাহলে সাম্প্রতিক সময়ে গৃহীত আপনার সিদ্ধান্তগুলো এই লাইনে যাচ্ছে কিনা? আপনার আজকের যে ইন্টেনশন, যে উদ্দেশ্যে আপনি শপথ গ্রহণ করতে চাইলেন, সেটির সঙ্গে কি যাচ্ছে একই লাইনে নাকি সাংঘর্ষিক? আমি শুধু কয়েকটি প্রশ্ন করে ছেড়ে দিব, এপিসোডটি শেষ করব, দীর্ঘায়িত করব না। প্রিয় প্রধানমন্ত্রী, সাম্প্রতিক সময়ে আপনি এমন একজনকে সড়ক, রেল এবং নৌপথ পরিবহন মন্ত্রী বানালেন, যাকে আপনারই দল একটি মার্ডার কেসের
তার নাম জড়িয়ে পড়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করে। তার নামটি সেই মার্ডার কেস থেকে ক্লিয়ার হয়েছে, বাদ যায়নি, বা তিনি সব সন্দেহের ঊর্ধ্বে উঠে গেছেন, এই কথা কিন্তু আমরা এখনো জানি না, পরিষ্কার হয়নি দেশের মানুষের কাছে। আর কেনই বা দরকার হয়েছিল? সদ্যই যার নামটি মার্ডার কেসের সঙ্গে জড়িয়েছে, সব গণমাধ্যমে সেটি এসেছে, প্রিন্ট, ইলেকট্রনিক সব মাধ্যমে সব কিছু রেকর্ডে আছে। সেই ব্যক্তিকে কেন আপনার তড়িঘড়ি করে এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিতে হলো? আর দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রমাণ পেয়ে গেছি তিনি পরিবহন খাতে চাঁদাবাজিকে বৈধতা দেবার চেষ্টা করেছেন। সব মহল থেকে চাপ আসলে তিনি বলবার চেষ্টা করেছেন, না আমি বলেছি চাঁদা এবং চাঁদাবাজি দুটো আলাদা, একই জিনিস না। তিনি এমন কথা বলেননি। তিনি স্রেফ চাঁদাবাজির পক্ষে সাফাই গাইছিলেন। তিনি বাংলায় ভালো হতে পারেন, আমরাও তো খারাপ না একেবারে, বাংলা আমাদেরই মাতৃভাষা, সো তার বক্তব্য আমরাও ব্যবচ্ছেদ করতে পারি, সেই কথা তিনি বলেননি। এবং আপনার দলের নেতাকর্মীরাও বিব্রত হয়েছেন, বিএনপির ভালো মানুষ যারা, সৎ মানুষ যারা, তারা বিব্রত হয়েছেন সেই মন্ত্রীর বক্তব্যে। অর্থাৎ আপনি একজন ভুল মানুষকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, সেটি প্রমাণ হলো। আচ্ছা, এরপর গত বুধবার দিন যেভাবে অপ্রত্যাশিত এবং অসম্মানজনকভাবে মব তৈরি করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সরকারি কর্মকর্তারা মব তৈরি করলেন, মব তৈরি করে আহসান এইচ মনসুরের মতো একজন গুণী লোক তাকে ব্যাংক থেকে বের করে দিলেন, তার উপদেশটাকে শারীরিকভাবে নিগৃহ করা হলো, নির্যাতন করা হলো। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এবং এই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা আপনার দলের লোক, বিএনপি মনা, তথাকথিত বিএনপি মনারা বেরিয়ে এসেছে গর্ত থেকে বহুদিন পর। আপনি যেমনটি বলছিলেন, এক যুগেরও বেশি সময় পর, হ্যাঁ, এমনি এমনি তারা বেরিয়ে আসতে পারেনি, জায়গা তৈরি করা হয়েছে। কেউ না কেউ তাদের জন্য সেই জায়গাটি তৈরি করেছে, কেউ না কেউ আপনার জন্য সেই জায়গাটি তৈরি করেছে। না হলে আপনি বাংলাদেশে আসার দুঃসাহস দেখাতেন না। আপনার নির্বাচন তো পরের কথা। আপনি আপনার মৃত মা প্রয়াত বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তার মুখটি দেখতে পারতেন না। কেউ না কেউ জায়গা তৈরি করেছে আপনাদের জন্য, আপনার জন্য, আপনি সেই কথা প্রকারান্তরে স্বীকার করলেন। তো আপনি এই বিষয়টিকে কিভাবে দেখবেন? কি করে আমরা এই কথা মানতে পারি যে আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি জানেন না, আপনার অন্যান্য মন্ত্রী, সংসদ সদস্যরা জানেন না, উচ্চ পর্যায়ের আপনার লোকেরা জানেন না যে আহসান এইচ মনসুরকে এইভাবে মব সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দিতে হবে? ভয়ঙ্কর সেই তথ্য। এটি ঠিক নেই। আপনার এই আজকের শপথ গ্রহণ করবার আহ্বানের সঙ্গে আপনার গৃহীত সিদ্ধান্তগুলো একই লাইনে চলছে না এবং ভয়াবহ রকমের সাংঘর্ষিক। আচ্ছা, ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন আপনি। বাই ডেফিনিশন হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, তিনি এই পদের জন্য যথেষ্ট যোগ্য। কিন্তু এই লোকটিকে আপনার দলের লোকেরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, যখন তিনি ছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং সরকারের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আপনার দলের সব নেতারা তাকে পচিয়েছেন, যাচ্ছে তাই বলেছেন, তাকে সকাল বিকাল বিদায় করেছেন। কেন যান না, কেন তাড়ানো হয় না, কেন তিনি আসলেন, তার উদ্দেশ্য কি, তিনি মার্কিন চর ইত্যাদি ইত্যাদি তাকে নিয়ে পচানোর চূড়ান্ত করেছে আপনার দলের লোকেরা। তাহলে সেই লোকটিকে আবার কেন, কি কারণে পররাষ্ট্রমন্ত্রী বানাতে হলো? কি উদ্দেশ্য এটি? তাহলে আপনার দলের নেতারা আগে যা করেছেন সেইটি ছিল উদ্দেশ্য প্রণোদিত, অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করা, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা, আগের কর্মকাণ্ডগুলো আপনার নেতাদের। আর যদি তারা ঠিকই করে থাকেন তাহলে আপনার সিদ্ধান্তটি ভুল। দেশের স্বার্থে আপনি ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানাননি, এত বড় গুরুত্বপূর্ণ পোস্ট তাকে দেননি। যদি আপনার নেতারা সত্যি হয় তাহলে আপনি ভুল। কে ভুল এখানে আপনাকেই বলতে হবে সে কথা। আচ্ছা, আমির খসরু মাহমুদকে বানিয়েছেন অর্থমন্ত্রী, এ বিষয়ে অনেকের আপত্তি আছে। মানছে আমির খসরু মাহমুদ একজন ব্যবসায়ী, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জড়িত। আমির খসরু মাহমুদ ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থের বাইরে গিয়ে কিভাবে অর্থ মন্ত্রণালয় সামলাবেন? তার গৃহীত সিদ্ধান্তগুলো জনগণের স্বার্থে কিভাবে যাবে? প্রতিটি পদক্ষেপে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করবে, এই প্রশ্ন কিন্তু অনেকের মনে আছে। যাই হোক, কোনো বিবেচনায় আমির খসরু মাহমুদকে আপনার অর্থমন্ত্রী হিসেবে ফিট মনে হয়েছে। আচ্ছা, আর যে সামরিক বেসামরিক রদবদলগুলো হলো বিভিন্ন উচ্চতর পোস্টে, সেইটি নিয়ে অনেকের আপত্তি আছে। ভারতপন্থীদের জয় জয়কার দেখতে পাচ্ছেন অনেকে, সেই আলাপ কিন্তু চূড়ান্তভাবেই আছে।
মিস্টার সালাউদ্দিন, যাকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, তিনি আগাগোড়াই একজন বিতর্কিত মানুষ। এই দেশের লাখো কোটি মানুষ বিশ্বাস করেন তার ভারত সম্পৃক্ততা আছে, তার ভারতে অবস্থানের দিনগুলো রহস্যে ঘেরা। সেই বিষয় পর্যন্ত তিনি চূড়ান্তভাবে মুখ খোলেননি। আমরা বিস্তারিত তার সম্পর্কে জানি না এখনো। এবং যেদিন তিনি চট্টগ্রামে প্রথম মহাসমাবেশে গেলেন, তার সংবর্ধনা অনুষ্ঠানে গেলেন, সেদিনও কিন্তু তাকে অ্যাসালমের একটি গাড়িতে করে যেতে হয়েছে। বাংলাদেশের অ্যাসালমের সবচেয়ে বড় স্বার্থ দেখেন তিনি মিস্টার সালাউদ্দিন আহমেদ। এই কথা অনেকেই বিশ্বাস করেন। তাহলে সালাউদ্দিন আহমেদকে বানাতে হয়েছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়টি অনেকে ভালোভাবে নেয়নি। আপনি বিতর্ক এড়াতেই পারেননি কিংবা এড়াতে চাননি। তাই আপনার উদ্দেশ্য নিয়ে অনেকের প্রশ্ন আছে। যখন আপনি বলেছিলেন আপনার সেই গণসংবর্ধনায় 25 ডিসেম্বর গত বছর, আই হ্যাভ আ প্ল্যান, অনেকে আশার আলো দেখেছিলেন আপনার সেই কথায়। কিন্তু এখন লোকেরা নেতিবাচকভাবে বিষয়টি উপস্থাপন করছেন এবং এই বিষয়ের ব্যবচ্ছেদ করবার চেষ্টা করছেন। তাই আজ আপনি যে শপথ নেবার আহ্বান জানিয়েছেন, আহ্বান ঠিক আছে, আপনার ইন্টেনশন ঠিক আছে কিনা সেটি আপনাকেই ঠিক করতে হবে। কারণ গৃহীত সিদ্ধান্তগুলো সেই বরাবর যাচ্ছে না। ভবিষ্যতের সিদ্ধান্তগুলো একই লাইনে আসবে বিশ্বাস করি, এবং সেই লাইনটি হবে জনগণের স্বার্থ, জনগণের স্বার্থের লাইন। দেশের স্বার্থই শুধু থাকবে, প্রাধান্য পাবে, অন্য কিছু না। ধন্যবাদ প্রিয় প্রধানমন্ত্রী, এবং ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে এতক্ষণ সহ্য করেছেন।